नमस्कार प्रिय बिहार আপনারা দেখছেন খবর তরঙ্গ। শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া বাংলাদেশের নতুন নোট চালু হয়ে গেল। আপাতত 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকার নোট বাজারে ছেড়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার গত আগস্টে প্রতিষ্ঠিত হওয়ার পরই নতুন নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল। আর 10 মাস পর এবার বাজারে নতুন নোট আনলো শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া, যাকে বাংলাদেশের স্থপতি বলা হয়। আর এতে করে অন্তর্বর্তী সরকার যে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি করছে এবং অবৈধভাবে সরকারে এসে যে জনতার মতামত না জেনেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং সদ্য শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নোট সেটাই আবার প্রমাণ করলো। অন্তর্বর্তী সরকার 5 আগস্ট প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে সারা বাংলাদেশ জুড়ে অরাজকতা রয়েছে। সেই হিসেবেই বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রাখা আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ করা, সেই সঙ্গে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর, সরকারি দপ্তরে শেখ মুজিবুরের ছবি সরানো এবং বর্তমানে টাকা থেকে বাংলাদেশের স্থপতির ছবি সরিয়ে দিল অন্তর্বর্তী সরকার। এতে প্রমাণ হয়ে গেল এই সরকার শুধু প্রতিহিংসার রাজনীতি নয়, কট্টরপন্থী ভাবধারায় বিশ্বাস করে। যে পাকিস্তানকে অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই পাকিস্তানেও কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নার ছবি টাকা থেকে সরানো হয়নি। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার যে স্বাধীন দেশের হয়ে সরকারে অধিষ্ঠিত হয়েছে, সেই স্বাধীন দেশের স্থপতিকেই মুছে দিতে চাইছে, যেটা নতুন টাকায় তার ছবি সরিয়ে দিয়ে প্রমাণ করলো। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। শেখ মুজিবুর রহমান তিনি কে? তিনি বাংলাদেশের স্থপতি। পরিষ্কার বলা যায় যে তিনি বাংলাদেশের স্থপতি। তিনি ধর্মে মুসলিম, জাতি পরিচয়ে বাঙালি এবং পেশায় রাজনীতিবিদ। আর তার দল আওয়ামী লীগ প্রাণপণ লড়াই করে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ সৃষ্টি করেছিল। আর সেই বাংলাদেশ সৃষ্টিতে যে শেখ মুজিবুর রহমানের অবদান সব থেকে বেশি, একথা অস্বীকার করার জায়গা নেই। এটা ইতিহাস স্বীকৃত এবং সত্যিকার যদি ইতিহাস ঘাটা যায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃষ্টিতে কতটুকু অবদান রেখেছেন। আর বর্তমান অন্তর্বর্তী সরকার 10 মাস অতিক্রম করার পরও যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সরকারে আসার মতো আত্মবিশ্বাস পায়নি, যার কারণেই নির্বাচন দিতে সাহস পাচ্ছে না, টালবাহানা করছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করতে বাংলাদেশে। কিন্তু সরকারের ক্ষমতা বলে বাংলাদেশে মানুষের রায় মতামত বিবেচনা না করে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে কতটুকু ধারণ করেন, কতটুকু অনুসরণ করেন, সেদিকে নজর নেই বর্তমানে অন্তর্বর্তী সরকার। কিন্তু নিজেদের ইচ্ছে মতো একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, যার কারণেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত সমস্ত নেতা, সমস্ত চিহ্ন, স্মৃতিচিহ্ন সব কিছু মুছে দিচ্ছে বর্তমানের অন্তর্বর্তী সরকার। এবং এই সরকার দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি করছে। অর্থাৎ যদি সরকারে কোনো দল, কোনো নেতা থাকে, তাহলে বিরোধী পক্ষকে ধুয়ে মুছে সাফ করে দিতে হয়, যেটা পাকিস্তানও করেনি। মোহাম্মদ আলী জিন্নার
ছবি সরানোর ক্ষেত্রে সেটা বাংলাদেশ করলো। বাংলাদেশের স্থপতিকে টাকার উপর তার ছবি সরিয়ে সত্যি ভীষণ একটা নাড়া দেওয়া ঘটনা ঘটিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। যদি কখনো সরকার পরিবর্তন হয়, নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বর্তমান সরকারে যারা রয়েছে এবং বর্তমান সরকারকে বাংলাদেশে যারা সমর্থন করছে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলাদেশ থেকে। শুধু বাংলাদেশ থেকেই নয়, যদি পারে পৃথিবী থেকেই তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। কারণ তারাই আওয়ামী লীগকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে প্রতিহিংসার পরিবেশ, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে, যা অবশ্যই বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বাংলাদেশে থাকবে। এ ধরনের সূচনা করল মোহাম্মদ ইউনূস সরকার এবং তার সহযোগীরা। আর এক্ষেত্রে অবশ্যই ভারতের একটা শিক্ষার বিষয় রয়েছে যে বাংলাদেশ একেবারে ভারতের পাশে এবং চতুর্দিক ঘেরা, কিন্তু ভারতের ৭০ বছর ৭৫ বছরের স্বাধীনতার পর এখন পর্যন্ত গণতান্ত্রিক দিক দিয়ে কোনো ধরনের সংকট আসেনি তেমনভাবে। কিন্তু চতুর্দিকে ভারত ঘেরা হলেও বাংলাদেশের নেতা, বাংলাদেশের মানুষ যে ভারত থেকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ দেশে বজায় রেখে সুষ্ঠু রাজনীতি করা যায় সেটা শিখতে পারেনি। তারা শিখেছে পাকিস্তান থেকে। পাকিস্তানে সেনাশাসন হয়েছিল, বাংলাদেশে সেনাশাসন হয়েছে। পাকিস্তানে রাজনৈতিক টালমাটাল হয়, সরকার হঠাৎ করে পরিবর্তন করা যায়। বাংলাদেশে হয়েছে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ। অথচ ভারতে 1996 সাল থেকে পাকাপোক্তভাবে জোট সরকারের রাজনীতি চলছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে কেন্দ্রে সরকার গঠন করে, কিন্তু সেখানেও গণতান্ত্রিক সংকট আসেনি। মিলিজুলি হলেও জোট সরকার 5 বছর রীতিমতো দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করতে পারছে। কিন্তু সেটা দেখে যে বর্তমান বাংলাদেশ শেখেনি, বুঝেনি, সেটা ধরেই নেওয়া যায়। এবং গণতন্ত্র যে বাংলাদেশে নেই সেটা একেবারে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ। না হলে ভারতে জোট সরকার যদি 5 বছর অতিক্রম করতে পারে, তাহলে বাংলাদেশে শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ পেয়েও কিন্তু সরকারে থাকতে পারছে না। কারণ বাংলাদেশে কট্টরপন্থীদের বাড়ন্ত, সেই কট্টরপন্থীরা নিজেদের মতামতের সরকার না হলে, সরকারের প্রতি যদি বিদ্বেষ তৈরি হয়ে যায়, তাহলে যে সরকারকে সরাতে, নির্বাচিত সরকারকে সরাতে তাদের বিন্দুমাত্র চিন্তা হয় না, সেটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। কোথায় আন্দোলন হয়েছিল কোটার নামে এবং মিথ্যার আশ্রয় নিয়ে সরকারকেই পাল্টে দিল, তাও সংখ্যাগরিষ্ঠ জনতার রায়ে প্রতিষ্ঠিত শেখ হাসিনা সরকারকে। শেখ হাসিনা বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে, কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ আনতে পারেনি, গণতান্ত্রিক পরিবেশ আনতে পারেনি এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনাও করতে পারছে না। শুধু প্রতিহিংসা আর প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছে, এমনভাবে রাজনীতি করে যাচ্ছে যে যদি কখনো আওয়ামী লীগ পুনরায় পুনরুজ্জীবিত হয়ে বাংলাদেশে সরকার গড়া মতো পরিস্থিতি তৈরি করতে পারে এবং সরকারে এসে যায়, তাহলে ধরেই নেওয়া যায় যে বর্তমান সরকার এবং বর্তমান সরকারকে যেসব মানুষ সমর্থন করে দিচ্ছে তাদেরকে একটা উপযুক্ত শিক্ষা দাও দাও করে জ্বলবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। এটা আমরা ভারত থেকেই বুঝতে পারছি। আর এখানেই আমাদের ভারতীয়দের একটা শিক্ষার বিষয় রয়েছে যে
বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে ইসলাম ধর্মের মানুষ শাসন করলেও যে বাংলাদেশে রাজনীতিতে অস্থির পরিবেশ বদলায় না সেটা প্রমাণ হয়ে গেছে। নিজের জাতি বাঙালির নেতাও যদি বাংলাদেশকে শাসন করে তাতেও যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় না, সুষ্ঠু রাজনীতি পরিবেশ গড়ে ওঠে না, সেটা প্রমাণ হয়ে গেছে। আর গণতন্ত্র যে বাংলাদেশে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার দেখিয়ে দিচ্ছে। তারা হয়তো সাময়িক ক্ষমতার আস্ফালনে ভুলেই যাচ্ছে যে চিরদিন ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়, যার কারণে একের পর এক জনগণের মতামত না নিয়ে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে অবৈধভাবে, যেটা কোনো অবস্থায় প্রতিবেশী হিসেবে ভারতীয়দের মানা কষ্ট হচ্ছে। কারণ বাংলাদেশে যা চলছে কোনো অবস্থায় ভারতের গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে মিলছে না, যেহেতু ভারতের চতুর্দিক ঘেরা দেশ বাংলাদেশ এবং তার একটা বিরাট প্রভাব পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার বাঙালিদের মধ্যে পড়ছে। তাই তারা বাঙালি হিসেবে বাঙালির দেশ বাংলাদেশে এবং বাঙালির মধ্যে অন্যতম একটা ধর্ম ইসলাম ধর্মের মানুষ বাংলাদেশকে শাসন করায়, সেখানে ধর্মের কারণে এবং জাতির মানুষ বাংলাদেশকে শাসন করলেও যে সেখানে গণতন্ত্র, সেখানে সুষ্ঠু পরিবেশ এবং মানুষকে সুষ্ঠুভাবে বাঁচার পরিবেশ নেই, তার জন্য যথেষ্ট চিন্তিত ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা। যদি পশ্চিমবঙ্গে ত্রিপুরায় বাঙালির সরকার বাংলা এবং বাঙালি নেতাদের পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, তাহলে বাংলাদেশে কেন হচ্ছে না? ইসলাম ধর্মের মানুষ, বিশেষ করে শেখ হাসিনা ইসলাম ধর্মের মানুষ, মোহাম্মদ ইউনূসও ইসলাম ধর্মের মানুষ, শেখ হাসিনা বাঙালি, মোহাম্মদ ইউনূসও বাঙালি, তাহলে বাংলাদেশে কেন পাকিস্তানের পরিবেশ দেখা যাচ্ছে, ইরানের পরিবেশ দেখা যাচ্ছে, সিরিয়ার পরিবেশ দেখা যাচ্ছে? এটা ভাবাচ্ছে এই কারণেই যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই, মানুষের জীবনধারণের নিশ্চয়তা উঠে যাচ্ছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না, একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে, প্রশাসন, পুলিশ প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে পারছে না, এমনই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশ যে পাকিস্তান, সিরিয়া, ইরানের স্বেচ্ছাচারী পরিবেশ দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু পাশের দেশ ভারতের গণতান্ত্রিক পরিবেশ দেখে বাংলাদেশের বাঙালি নেতারা শিখেননি, বুঝেননি এবং অনুসরণ করেন না, সেটা প্রমাণ হয়ে গেছে। যার কারণেই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বাঙালিরা তা দেখে চিন্তিত যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বাঙালি সরকারের যে সরকার পরিচালনায় একটা গণতান্ত্রিক মানসিকতা রয়েছে, সুষ্ঠু পরিবেশ তৈরি করার একটা মানসিকতা রয়েছে, সেই পরিবেশটা কেন বাংলাদেশের নেতাদের মধ্যে নেই? ভাবাচ্ছে, চিন্তিত করছে এবং অবশ্যই ভারতের জন্য, ভারতের কেন্দ্র সরকারের জন্য যথেষ্ট চিন্তার বিষয়, যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ। আর বাংলাদেশে যে কট্টরপন্থা এবং মৌলবাদী বারবারন্তের কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে কোনো সময় যে কোনো অশান্তির ঘটনা, অরাজক পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বাংলাদেশে, সেটা বোঝাই যাচ্ছে। আর প্রতিবেশী যদি অশান্ত হয়, অরাজক পরিস্থিতি তৈরি করে, তাহলে যে ভারতেও তার প্রভাব পড়বে সেটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়। আশা করা যায় যে প্রতিবেশী হিসেবে ভারত সরকার আরও গভীরে বিশ্লেষণ করে কীভাবে প্রতিবেশীকে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা যায় সেই
পথ এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সরকার অনুসরণ করার পরামর্শ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেবেন। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।